প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। যে ভাষায় বোঝে সেই ভাষাতেই বোঝাবো, ধর্মতলার অশান্তি নিয়ে বাম অতিবামদের হুঁশিয়ারি অর্জুন সিং এর। দুর্নীতির ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক, ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে। কাশ্মীর মাঙ্গে আজাদি বললে হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হবে, মিছিলে দেশবিরোধী স্লোগান ইস্যুতে শ্রমিকের হুঁশিয়ারি। হুমায়ুনের আর রক্ষে নেই, এবার আদরের সাহেবজানকেও নিয়ে গেল পুলিশ। কি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জানেন? তুমুল শোরগোল। স্কুলে জামার নামে বেড়াতে গিয়ে পাচারকারীর খপ্পরে 3 কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়। পুকুর চুরি নয়, সাগর চুরি। আমফানের ক্যাগ রিপোর্ট নিয়ে ঋতব্রত তো পাল্টা মানুষ মনে করি না কটাক্ষ দোলার। হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটপট করে প্রাণ গেল রোগী, চাঞ্চল্য দুর্গাপুরে। ভূতের ভয় দেখাতে রাতে বাড়িতে ঢিল, ধরা পড়ে রক্তারক্তি, অভিযুক্তের চুরিতে খুন যুবক। ফাঁসিতে ঝোলানো হোক, নিট বাতিলে আত্মঘাতী মেয়ে, সুবিচার চেয়ে পথে নামলেন মা। সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে, সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার। বিধবা ভাতা পাচ্ছেন পুরুষ, লালগোলায় মহিলার নামে প্রায় 40,000 টাকা যুবকের অ্যাকাউন্টে। শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্মতলার মিছিলে গোলমাল পাকানোয় চিহ্নিতেরা বিদেশি মদতপুষ্ট হতে পারে, মুখ্যমন্ত্রী জানালেন খতিয়ে দেখা হচ্ছে। লালগোলায় বিধবা পুরুষ, 39 মাস ধরে এলাকায় মহিলার প্রায় 40,000 টাকা যুবকের অ্যাকাউন্টে। আজাদির মতো স্লোগান তুললে এমন মারুন যাতে সোজা হয়ে বাড়ি পৌঁছাতে না পারে, শ্রমিক কুণাল বললেন এটা নৈরাজ্য। সজোরে গাড়ির ধাক্কা, 300 ফুট দূরে ছিটকে পড়লেন হুগলির বাইক আরোহী, হাড় হিম ফুটেজ প্রকাশ্যে। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। ট্রলার ডুবিতে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও চাকরি, দীঘায় 50 জনের বিশেষ উদ্ধার দল তৈরির ঘোষণা শুভেন্দুর। মেয়েদের গোপনাঙ্গে আঘাত, ছাত্রের চোখের ক্ষতি, নেট মিছিলে লাঠি চার্জের অনুমতি দিল কে? শাকে চিঠি রাহুলের। ছাত্র না, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে উগ্র মৌলবাদীরা, আফরোজের নাম টেনে তৃণমূলকেও হুঁশিয়ারি শুভেন্দুর। শৌচালয়ের ভিতর পা দিয়ে ময়দা মাখছেন মহিলা, ভিডিও ভাইরাল হতেই গা গুলিয়ে উঠছে নেটিজেনদের। খাবার শুধু কাঁচা মাছ, 36 দিন সমুদ্রে ভেসে থাকার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মৎস্যজীবীরা। 7 লক্ষ কোটির ঘাটতি, স্বাস্থ্যসাথী থেকে যুবশ্রী, তৃণমূল জামানায় সর্বত্র দুর্নীতি, বিস্ফোরক দাবি ক্যাগ রিপোর্টে। সেবাশ্রয় নাকি মহাদুর্নীতি, অভিষেককে চ্যালেঞ্জ স্বাস্থ্যমন্ত্রীর, ফাঁস স্বাস্থ্যসাথীর কঙ্কালসার চিত্র। সোমবার দিনভর মিলবে না অ্যাপ ক্যাব পরিষেবা, 11 দফা দাবিতে 12 ঘন্টার ধর্মঘটের ডাক চালকদের। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতায় বড়সড় মিছিলে সামিল হয়েছিলেন পড়ুয়া থেকে সাধারণ জনতা। শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল শেষে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। মিছিলে বহিরাগতরা ঢুকে সাংবাদিক থেকে পুলিশ নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে গুরুতর। আরও অভিযোগ, এদের নেপথ্যে অনেকে বামপন্থী ছাত্র সংগঠনের যোগসাজশ রয়েছে। এখনো পর্যন্ত ধর্মতলার ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এতে এসএফআই ডিএসওর মতো সংগঠন নিজেদের দায় অস্বীকার করেছে, আর তাদের উদ্দেশ্যেই কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার কথায়, ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে তো আবার মাঠে নামুক সব,
আমরা বুঝিয়ে দেব। ওরা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই বোঝাবো। রবিবার পানিহাটি বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সেখানে তাকে সাংবাদিকরা ধর্মতলার সাংবাদিক নিগ্রহের নেপথ্যে সিপিএম ও বাম ছাত্র সংগঠনের যোগ নিয়ে প্রশ্ন করেন। তাতেই অর্জুনের জবাব, সিপিএম ভেবেছে ওদের অত্যাচার আমরা ভুলে গিয়েছি। এটা ভাবার কোনো কারণ নেই। ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে, তো আবার মাঠে নামুক না, আমরা সব বুঝিয়ে দেব। ওই কয়েকজন অতি বাম আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছিলেন 31শে মার্চের মধ্যে সমস্ত মাওবাদীদের শেষ করা হবে। সিপিএমেও যতজন ওরকম আছে তারা যে ভাষায় কথা বোঝে সেই ভাষাতেই বুঝিয়ে দেব। দুর্নীতির ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। স্থানীয়রা বিষয়টা টের পেতেই মেন গেটে তালা ঝুলিয়ে দিলেন। এরপর তুমুল বচসায় দুপক্ষ। দীর্ঘক্ষণ পর পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্তদের। প্রাক্তন প্রধান শিক্ষক সহ 3 জনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রকাশ মণ্ডল। রবিবার সকালে প্রকাশ মণ্ডল দায়িত্বপ্রাপ্ত বর্তমান প্রধান শিক্ষিকা সালেহা খাতুন সহ মোট 3 জন স্কুলে হাজির হন। বিকেলের দিকে বিদ্যালয় থেকে তাদের বেরোতে দেখেই ক্ষেপে যান স্থানীয়রা। তাদের অভিযোগ, দুর্নীতির ফাইল সরাতে ছুটির দিনে স্কুলে ঢু মেরেছেন তারা। এই অভিযোগ তুলেই স্থানীয়রা মেন গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর বাদানুবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই ঘটনার খবর দেওয়া হয় শক্তিপুর থানায়। পুলিশ প্রাক্তন শিক্ষক প্রকাশ মণ্ডল, বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালেহা খাতুন ও প্রতিবেশী স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঠিক কেন তারা ছুটির দিনে স্কুলে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হবে। দেশবিরোধী স্লোগান আর কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুললে এবার আর রেয়াত নয়। মিছিলে বিতর্কিত স্লোগান ইস্যুতে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরাসরি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত তেরে টুকরে হোঙ্গে কিংবা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুললে সুস্থ শরীরে বাড়ি ফেরা যাবে না। সম্প্রতি মিছিল থেকে ওঠা বেশ কিছু বিতর্কিত স্লোগান প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, খুব মার খাবে ওরা, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। রাজ্য বিজেপির সভাপতির বক্তব্য, দেশে দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এর নেপথ্যে রয়েছে কমিউনিস্টদের উস্কানি। তার তোপ, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 18টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পেছনের দরজা দিয়ে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, পুলিশ আইনের পথেই চলবে। সাধারণ মানবাধিকারের খাতিরে পুলিশ ট্রিগার হ্যাপি না হলেও দেশবিরোধীদের ছেড়ে কথা বলা চলবে না। পুলিশকে পরামর্শ দিয়ে তার সাফ কথা, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের কথা শুনবেন। গুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না। এগুলো তো ঠিক আছে, কিন্তু দেশ ভারত তেরে টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হাসপাতালে হয়ে প্লাস্টার করিয়ে তারপরে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করবেন। একই সঙ্গে শ্রমিক হুঙ্কার দেন, পুলিশ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ হাত গুটিয়ে বসে থাকবে না। তার হুঁশিয়ারি, জনতা যদি এবার জেগে যায় তবে এই ধরনের শব্দ উচ্চারণ করলে তাদের মানুষ টুকরো টুকরো করে দেবে। পুলিশের কাছে আমাদের আহ্বান, ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদি বললে যেন কেউ সুস্থ শরীরে বাড়ি ফিরে যেতে না পারে। অন্তত সরকারি হাসপাতালের এমার্জেন্সি বা ওপিডি ঘুরে যেন যেতে হয়, না হলে কিন্তু এরপরে আমরা পেটাবো। মুর্শিদাবাদের নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনের সমস্যা কমার কোনো লক্ষণ নেই। রাজনীতির জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় 2টি সুও মোটো মামলা দায়ের হয়েছে। 2টি মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় 2বার এবং শক্তিপুর থানায় 1বার হাজিরাও দিতে হয়েছে।
3 দিনে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে তদন্তকারী আধিকারিকদের কড়া জেরার মুখে পড়ছেন হুমায়ুন কবির। গত 8ই মে শক্তিপুরের গড়দুয়ারা এলাকায় একটি রাজনৈতিক জনসভা থেকে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির এবং শক্তিপুর থানা এলাকায় তার দলের আহ্বায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে। সেই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আনিসুর। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। অন্যদিকে রেজিনগরের কাশীপুর এলাকায় যে জনসভা থেকে হুমায়ুন কবির উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, সেই সভার 2 উদ্যোক্তাও পুলিশের হাতে গ্রেফতার হয়ে রয়েছেন। এবার নতুন করে শক্তিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন হুমায়ুনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার দলের মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি সেলিম শেখ ওরফে সাহেবজান। মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকার বাসিন্দা সেলিম শেখকে শনিবার রাতে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে দাঙ্গায় উস্কানি দেওয়া, 2টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করা, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীকে আঘাত এবং কর্তব্যে বাধা দানের চেষ্টা, মানহানি, উত্তেজনামূলক ভাষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। ধৃত সাহেবজানের 8 দিনের পুলিশে হেফাজতের আবেদন করে রবিবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে। স্কুলে যাওয়ার নাম করে ঘুরতে বেরিয়েছিল 3 কিশোরী। একজন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাকি 2 জনের মধ্যে একজন 7ম এবং অন্যজন 9ম শ্রেণীর পড়ুয়া। অভিযোগ, ঘুরতে গিয়ে এক যুবকের খপ্পরে পড়ে 3 কিশোরী, যাকে পাচারকারী বলে সন্দেহ। কোনো ক্রমে যুবককে ফাঁকি দিয়ে শিয়ালদহ স্টেশনে পালিয়ে আসে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাকি 2 জনের এখনও খোঁজ নেই। 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে শনিবার তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর বাকি পড়ুয়াদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তারা 3 জনেই বেলডাঙ্গার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার 24শে জুলাই স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বেলডাঙ্গার ওই 3 ছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা ট্রেনে চেপে লালবাগে ঘুরতে যায়। সেখানে মতিঝিল পার্কে ঘোরাঘুরির সময় তাদের সঙ্গে এক অচেনা যুবকের আলাপ হয়। এরপর সে তাদের কলকাতায় ঘোরানোর প্রলোভন দেখায়। সেই টোপে পড়েই শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়ে ওই 3 কিশোরী। অভিযোগ, শিয়ালদহ স্টেশনে পৌঁছানো মাত্রই সেই যুবক 3 ছাত্রীকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরেই ভয়ে শিউরে ওঠে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তখনই সে সুযোগ বুঝে যুবকের নজর এড়িয়ে শিয়ালদহ স্টেশনের অন্য একটি প্ল্যাটফর্মে পালিয়ে আসে। এক মহিলা যাত্রীর কাছে গিয়ে সাহায্য চায়। বিষয়টি আঁচ করতে পেরে ওই মহিলা মেয়েটিকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। ওই মহিলার কথায়, তিনি ভগবান গোলার কুলগাছির বাসিন্দা, কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরার জন্য শিয়ালদহ স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার ধরার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময় স্কুল ইউনিফর্ম পরা ওই মেয়েটিকে দেখতে পান তিনি। কিশোরী তার কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চায়। তখন তিনি আর 7-5 কিছু না ভেবে ট্রেনে উঠে নিজের গ্রামে চলে যান। শনিবার সকালে কিশোরীকে ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেন। সেখান থেকে বেলডাঙ্গা থানায় খবর দেওয়া হয়। আর কিশোরীর অভিভাবকেরা সেখানে পৌঁছে তাদের মেয়েকে নিয়ে যান। কিন্তু অন্য 2 ছাত্রী এবং অভিযুক্ত যুবককে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের অনুসন্ধান চলছে। আমফান ঘূর্ণিঝড়ে ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা বন্টন নিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট প্রকাশ্যে আসতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ক্যাগের অডিট খতিয়ান দেখিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার মতে যা ঘটেছে তা নিছক পুকুর চুরি নয়, একেবারে সাগর চুরি। অন্যদিকে এই সমস্ত অভিযোগ ও বক্তব্যকে কোনো গুরুত্বই দিতে নারাজ কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী দোলা সেন। আমফান দুর্যোগে তহবিল প্রসঙ্গে ঋতব্রত জানান, কেন্দ্রীয় সংস্থা এনডিআরএফ যেখানে প্রয়োজনীয় ত্রাণের পরিমাণ 5,414 কোটি টাকা নির্ধারণ করেছিল, সেখানে তৎকালীন রাজ্য সরকার বাড়িয়ে 35,018 কোটি টাকা দাবি করে। ক্যাগের অডিট রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি একে পুরোপুরি অবাস্তব ও বাড়াবাড়ি বলে বর্ণনা করেন। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত বাড়ি পিছু 20,000 টাকা করে পাঠালেও বহু পরিবার পেয়েছেন মাত্র 5,000 টাকা। প্রায় 9,226 জন প্রাপকের এই অর্থ কেটে নেওয়ার ফলে 18 কোটি টাকারও বেশি হেরফের হয়েছে। এখানেই শেষ নয়, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ একাধিক জেলায় ব্যাংক রেকর্ড ও ভাউচারের অসঙ্গতির কারণে অন্তত 1,44,175টি ক্ষেত্রে প্রায় 125 কোটি টাকা উধাও হয়েছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি। ঋতব্রতের কথায়, সাধারণ কর্মী বা বিধায়করা জমি সোনা বন্ধক রেখে লড়াই করছেন, আর ওপরতলার নেতারা চার্টার্ড বিমানে ঘুরছেন।
এই প্রবঞ্চনার জবাব বিধানসভায় স্পেশাল সেশনে দিতেই হবে, কারণ অল রোডস লিড টু রোম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চরম কটাক্ষ করেন তৃণমূল নেত্রী দোলা সেন। তিনি সাফ জানিয়ে দেন, ঋতব্রত বা তার মতো ব্যক্তিদের তিনি মানুষের পর্যায়েই ফেলেন না। দোলা সেনের তীব্র প্রতিক্রিয়া, যারা মমতা ব্যানার্জির খেয়ে পড়ে আর তার দয়ায় বড় হয়ে এখন ফটফট করছে, তাদের মানুষ বলে গণ্য করি না। মানুষ বলে মর্যাদা দেওয়া যায় এমন কাউকে প্রশ্ন করলে জবাব দেওয়া সম্ভব। যাকে মানুষই মনে করি না তাকে নিয়ে মন্তব্যের প্রশ্নই ওঠে না। ছুটি হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। পরিবারের সদস্যরাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু স্বাস্থ্য বীমা সংক্রান্ত জটিলতায় হাসপাতাল ছাড়ার অনুমতি মেলেনি। কয়েকদিনের মধ্যেই ঘটল মর্মান্তিক পরিণতি। রবিবার অর্থাৎ আজ সকালে মৃত্যু হয় রোগীর। এরপরই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকার সময় রোগীকে কেবিনে অতিরিক্ত পরিমাণে জীবাণুনাশক স্প্রে করা হয়। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই রোগীর শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত রবিবার সকালে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতের নাম রাজকুমার মণ্ডল, বয়স 58 বছর। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, চলতি মাসের 23 তারিখ চিকিৎসক রাজকুমার মণ্ডলকে ছুটি দিয়ে বাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু স্বাস্থ্য বীমা সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়নি। অভিযোগ, এরপর হাসপাতালে থাকাকালীন তার ঘরে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং সেই ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। দুদিনের মধ্যেই রবিবার সকালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবারের সদস্য, আত্মীয় পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, চিকিৎসায় চরম অবহেলা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। হাসপাতালের ডিজিএম শিল্পা শর জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের ময়নাতদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। তার বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ভূতের ভয় দেখাতে এলাকার বাড়িগুলিতে রাতের অন্ধকারে ঢিল ছোড়া হতো। কে বা কারা এই কাজ করত, স্থানীয়রা আন্দাজ করতে পারত না। শনিবার রাতে অভিযুক্ত ওই যুবক ধরা পড়ে যায় স্থানীয় এক যুবকের হাতে। ওই ঘটনায় রাতে ঝামেলা হলেও পরে থেমে যায়। রবিবার সকালে ফের ঝামেলা হলে ধারালো ছুরি দিয়ে কোপ। অভিযুক্তের হাতে খুন হন যুবক। আরও দুজন ছুরির কোপে গুরুতর জখম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া এলাকায়। মৃতের নাম হাসান মীর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় 3 ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানো হয়। মৃত্যু হলো একজনের, বাকি দুজন গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকড়ার রসিকল এলাকার পেয়াদা পাড়ায়। খবর পেয়েই বাঁকড়া ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক গুড্ডু শেখকে। বাঁকড়ার রসিকল পেয়াদা পাড়ার বাসিন্দা হাসান মীরের। গুরুতর আহত হন হাসান মীরের 2 ভাই নজরুল ইসলাম মীর ও নাজিমুল ইসলাম মীরের। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে হাসান মীর ছাড়াও আশেপাশের বাসিন্দাদের বাড়িতে অন্যান্য দিনের মতো ঢিল ছোড়ে গুড্ডু। রাতে এলাকায় একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এই ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়, আর এই নিয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার বচসা এবং গালিগালাজ শুরু হয়ে যায়। গুড্ডু তখন স্থানীয় বাসিন্দাদের ছুরি মারার হুমকি দিয়ে তখনকার মতো চলে যায়। এরপর শনিবার সকালে গুড্ডু পাড়ায় ছুরি নিয়ে বেরিয়ে আচমকাই হাসান মীরকে পেটে ছুরি মেরে দেয়। তাকে বাঁচাতে তার 2 ভাই নজরুল ইসলাম মীর ও নাজিমুল ইসলাম মীর গেলে তাদের উপরও ছুরি চালিয়ে দেয় গুড্ডু। রক্তাক্ত অবস্থায় 3 জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ভূতের ভয় দেখাতে রাত পারলেই বাড়ি বাড়ি ঢিল ছোড়ার অভ্যাস ধৃত গুড্ডুর। গুড্ডুকে গ্রেফতার করার পাশাপাশি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় অত্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে চাপা উত্তেজনায় থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সন্তুষ্ট নন আত্মহত্যা করা এক নিট পরীক্ষার্থীর মা নীলাম চতুর্বেদী। তা স্পষ্ট দাবি, শুধুমাত্র পদত্যাগ নয়, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দিতে হবে। নীলাম চতুর্বেদীর মেয়ে আকাঙ্ক্ষা চতুর্বেদী চলতি বছরের 20শে মে নাগপুরে আত্মহত্যা করেন। নিট মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ার পর তিনি এই চরম সিদ্ধান্ত নেন। পরে 1 মাস পর পুনরায় পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীলাম চতুর্বেদী বলেন, তিনি ছাত্রদের আন্দোলনের পাশে রয়েছেন। তবে তার মতে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে দায়বদ্ধতা শেষ হয় না। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আমরা সন্তুষ্ট নই। আমরা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছি। প্রশ্নফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। মধ্যপ্রদেশের বাসিন্দা আকাঙ্ক্ষা পরিবার সহ নাগপুরে চলে এসেছিলেন নিট পরীক্ষার প্রস্তুতির জন্য। সেখানে তিনি একটি কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। পরিবারের দাবি, 23 মে অনুষ্ঠিত নিট পরীক্ষার পর আকাঙ্ক্ষা জানিয়েছিলেন যে তার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তিনি ভেঙে পড়েন এবং পরে আত্মহত্যা করেন। কাঁদতে কাঁদতে নীলাম চতুর্বেদী বলেন, আকাঙ্ক্ষার বাবা 2বার হার্ট অ্যাটাক করেছেন। তিনি পক্ষাঘাতগ্রস্ত। এখন আমাদের দেখবে কে? আমার মেয়ে বেঁচে থাকলে সব সামলে নিতে পারত। আত্মহত্যার আগে রেখে যাওয়া হাতে লেখা চিঠিতে 18 বছরের আকাঙ্ক্ষা নিজের মানসিক যন্ত্রণার কথা লিখে গিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, মা বাবা, তোমরা বিশ্বাস করেছিলে তোমাদের মেয়ে কঠোর পরিশ্রম করে ডাক্তার হবে, কিন্তু আমার আবার নিট পরীক্ষা দেওয়ার সাহস নেই। প্রথমবার আমি ভালো নাম্বার পেতাম, কিন্তু এবার ভালো করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমাকে ক্ষমা করে দিও মা বাবা, আমি সব নষ্ট করে ফেলেছি। পরিবারের সদস্যদের দাবি, আকাঙ্ক্ষার পড়াশোনার খরচ চালাতে তার বাবা বড় আর্থিক ঝুঁকি নিয়েছিলেন। তিনি অল্প জমিতে চাষ করার পাশাপাশি নাগপুরের রাঁধুনির কাজও করতেন, যাতে সংসার চালানোর পাশাপাশি মেয়ের কোচিংয়ের খরচও মেটানো যায়। রাতের অন্ধকারে চুপি চুপি কল্যাণী জেএনএম হাসপাতালে পরিদর্শনে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা দেখেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রাজ্যের সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের আরও এক সরকারি হাসপাতালে। সরকারি স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে রবিবার নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। তার সঙ্গে ছিলেন কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের 2 বিজেপি বিধায়ক, নাকাশিপাড়ার বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। হাসপাতালে পৌঁছাতেই প্রতিমন্ত্রী সরাসরি রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সেই সময় চিকিৎসা পরিষেবা, ডাক্তার নার্সদের ব্যবহার, গেটম্যানদের আচরণ এবং ওষুধের যোগান নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ করেন, এলাকায় ভর্তি হওয়ার আগে বাইরে থেকে 5টি ইঞ্জেকশনের সিরিঞ্জ কিনে আনতে হচ্ছে। সব অভিযোগ শোনার পর হাসপাতালের সুপারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি হাসপাতালে কোনোভাবেই দালাল চক্র চলবে না। হাসপাতালের ভিতরে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং তাদের পরিবারের সঙ্গে মানবিক আচরণ করারও নির্দেশ দেন তিনি। ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মা মাটি মানুষ সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আমরা বিশ্বাসী নই। আমরা আয়ুষ্মান আরোগ্য মন্দির ব্যবস্থায় বিশ্বাসী। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকের পরিষেবা বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না। কেন পরিষেবা বন্ধ রয়েছে তা খতিয়ে দেখা হবে, তবে ব্লাড ব্যাংকের পরিষেবা বন্ধ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দালাল চক্রের বিরুদ্ধে সরব হয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূলী কালচার আর চলবে না। সরকার ধাপে ধাপে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কাজ করছে। ইতিমধ্যেই হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী দিনে দালাল চক্র রোধ ও পরিষেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।